চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, মধ্যরাতে অথবা শুক্রবার ভোরে কাতার এয়ারওয়েজের অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে। দুপুরে এভারকেয়ার হাসপাতাল গেটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। ইউসুফ আলী রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে অবগত করতে এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে, কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। আকাশপথে বেগম জিয়াকে বহনের সময় যাতে কোনো সমস্যা না হয় তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। এই যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে। এর আগে এভারকেয়ার হাসপাতালের চারপাশে সেনা ও বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার মহড়া দেয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মিফতা গালিব, চলে যাচ্ছে তার কাছে। গালিব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবশেষে লন্ডনে নেওয়া হবে বলে জানা গেছে। তো সার্বিক পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ শাহিলি। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবশেষে উন্নত চিকিৎসার জন্য মূলত ওনাকে লন্ডন নেওয়ার বিষয়ে আসলে সিদ্ধান্ত এসেছে। তো আমরা দুপুরে মূলত আমরা জানতে পেরেছি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন উনি মূলত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বেগম খালেদা জিয়াকে আসলে লন্ডনে নেওয়া হচ্ছে। আপনি যেমন ঠিক জেনেছেন যে গত 23 নভেম্বর শারীরিক ফুসফুস এবং ডায়াবেটিস জন্য বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে মূলত রাজধানী এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করানো হয়েছে। তো সেখানে আসলে রিচার্ড ওয়েলের নেতৃত্বে ইউকের একটি ডক্টরস টিম, চীনা একটি ডক্টরস টিম, এছাড়া যুক্তরাষ্ট্রের জন প্রিন্সের বিশেষজ্ঞ ডক্টররা মূলত এখানে বিভিন্নভাবে তারা সার্বক্ষণিক তারা পর্যবেক্ষণে রেখেছেন, শারীরিক অবস্থা খোঁজখবর নিয়েছেন। সর্বোপরি আসলে জনগণ এবং আপনি দেখছেন যে আশেপাশে বিপুল নেতাকর্মীরা তারা এসেছেন, তারা আসলে উন্নত চিকিৎসার ব্যাপারেই তারা মূলত বেশ কয়েকদিন থেকে তারা প্রত্যাশা করছিলেন। তো সকল প্রত্যাশার আসলে অবসান ঘটেছে আজকে দুপুরে, যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবশেষে আসলে উন্নত চিকিৎসার জন্য মূলত লন্ডনে নেওয়া হচ্ছে। তো আমরা জেনেছি যে লন্ডনে আসলে আমরা জেনেছি যে লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন ব্রিজ অফ হসপিটালে মূলত বেগম খালেদা জিয়াকে আসলে চিকিৎসার ব্যাপারে আমরা জেনেছি। তো এই ছিল শাহিলি এভারকেয়ার হসপিটালের সামনে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি। শাহিলি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী গালিব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আগের মতোই তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বেগম জিয়াকে ষড়যন্ত্র করে অসুস্থ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশের প্রতিটি মসজিদ সহ সব প্রার্থনালয়ে আরোগ্য কামনায় প্রার্থনা করা হবে। তিনি বলেন, 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের কর্মসূচি দিয়েছে বিএনপি। সব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা প্রত্যেকেই সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন, দ্রুত সুস্থতা দান করেন। এই মহান দেশপ্রেমিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার বাংলাদেশের প্রতিটি মসজিদ সেখানে তার আরোগ্য কামনায় আমরা দোয়া এবং মোনাজাত করব এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ উপাসনালয়ে দেশনেত্রীর জন্য প্রার্থনা করবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এসএসএফ সুবিধা দেওয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, পরিবারের অন্য সদস্যদের জন্য নয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 2টি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। এছাড়া বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ পাশ হয়েছে। পুলিশকে জনবান্ধব করতে এই কমিশন সরকারকে সুপারিশ করবে। জাহিদ আহমেদ বাবু রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এই বৈঠক পরবর্তী নিয়মিত ব্রিফিংয়ে নতুন অধ্যাদেশ অনুমোদন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে সরকার 2টি সংশোধনী এনেছে বলে জানান বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই বোনেরাও ভোট দিতে পারবেন। এই পোস্টালে প্রেরিত ভোটগুলো গণনা পদ্ধতি কি সেই সংক্রান্ত একটা বিধান এসেছে। বলা হয়েছে যে ভোট যদি যেখানে একটা সিল পড়ার কথা সেখানে একাধিক সিল পড়ে তাহলে গণনা করা হবে না, সিল না দেয় গণনা করা হবে না। যখন পোস্টালে ভোট দেওয়া হয় তখন একটা ডিক্লারেশনে স্বাক্ষর করা হবে, ওই ডিক্লারেশনে যদি স্বাক্ষর না থাকে তাহলে গণনা করা হবে না। পুলিশ কমিশন অধ্যাদেশও বৈঠকে অনুমোদিত হয়েছে জানিয়ে পুলিশকে জনবান্ধব করতে এই কমিশন সরকারকে সুপারিশ করবে বলে জানান তিনি। পুলিশকে জনবান্ধব জনমুখী করা, এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে। পুলিশ যেন প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এসএসএফ সুবিধা দেওয়া হয়েছে কেবলমাত্র সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য পুলিশ সুপারদের মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচনকালীন দায়িত্ব পালন ও মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক নির্দেশনা দেওয়ার জন্য সদ্য পদায়ন হওয়া 64 জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। অতীতের কিছু নির্বাচনের কথা মনে চট করে আসে, তোমরাও দেখেছ সেই নির্বাচনগুলো। কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে, এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে। কাজে এই দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতে হবে। লোকে যেন জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে। কাজে এই দৈবচয়নের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন।
গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন, তাই সেভাবেই দায়িত্ব পালন করতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে বলেও জানান তিনি। এটা সাধারণ নির্বাচন নয় যে 5 বছর পর পর একটা নির্বাচন হয়, দেশের সরকার পরিবর্তন হয়, এটা রুটিন একটা কাজ। এবারের নির্বাচনের যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার, এটা হলো গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে আছি, যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব। এই নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য পুলিশ সুপারদের মানসিক প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক মুহূর্তগুলোকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমরা প্রতিযোগিতামূলকভাবে আমরা করে যাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আমাদের রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ছত্র শাসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে 3 নভেম্বর বিএনপি প্রথম পর্যায়ে 237 আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। একদিন পর মাদারীপুর 1 আসনের ঘোষিত প্রার্থীর নাম স্থগিত করা হয়েছিল। সেই হিসেবে মোট 272 আসনে দলটির প্রার্থী ঘোষণা করা হল এবং 28টি আসনের বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষমান থাকলো। 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। দিনাজপুর 5 AK-M কামরুজ্জামান, নওগাঁ 5 জাহিদুল ইসলাম ধলু, নাটোর 3 মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ 1 সেলিম রেজা, যশোর 5 M ইকবাল হোসেন, নড়াইল 2 20-25টার মতো থেকে যাবে। 24টার মতো সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরো পরে ঘোষণা করব। জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালু সহ 5 দফা দাবিতে জামাতে ইসলামী সহ সমমনা 8 দলের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় নগরীর সার্কিট হাউস মাঠে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামাতে ইসলামী 54 বছর ধরে নির্যাতিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। দেশের সব প্রতিষ্ঠান আল্লাহর আইন দ্বারা পরিচালিত করার লক্ষ্যে কাজ করছে জামাত। তিনি জানান, কোরআনের আইন কার্যকর করতে প্রয়োজনে জিহাদে নামবে 8 দল। আবু সাইদ মুগ্ধের জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ কোনো বৈষম্য থাকবে না বলেও মন্তব্য করেন মুজিবুর রহমান। আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোনো আইন এখানে চলতে পারবে না। বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকা কার্যালয়ে বিদায়ী প্রধান হুমা খান। রাজধানীর বসুন্ধরায় জামাতে ইসলামের কার্যালয়ে পৃথক এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম বৈঠকে বিদায়ী হাই কমিশনের সঙ্গে ছিলেন কমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট। এতে বাংলাদেশের বিরাজমান বিষয়ে খোলামেলা আলোচনা হয়। অপরদিকে জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকা কার্যালয়ে বিদায়ী প্রধান হুমা খান। এ সময় জামাতে আমির হুমা খানের পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভ কামনা বাংলাদেশে তার ভূমিকার প্রশংসা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই রায় দেশের চলমান রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আইনজীবীরা। SM আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করেন রাষ্ট্রপতি। 8 আগস্ট শপথ নেন উপদেষ্টারা। এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ
হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে ফের লিভ টু আপিল করেন তিনি। এই আইনজীবীর দাবি ছিল অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনে আইনগত ত্রুটি রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে দফায় দফায় শুনানি ও আইনগত বিতর্ক চলার মধ্যে লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ খারিজ করেছেন আপিল বিভাগ। সংবিধানের 106 অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করে থাকেন। তিনি কি মতামত গ্রহণ করবেন এবং কোনটা করবেন কিংবা করবেন না সম্পূর্ণভাবে সেটি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মধ্যকার বিষয়। এটা আপিল বিভাগের এই সিদ্ধান্ত, এই উপদেষ্টামূলক সিদ্ধান্ত কোনোভাবেই হাইকোর্টে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। মূল বিষয়টা হলো 106 নয়, মূল বিষয়টা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। সেই উৎসটাই আবার আমাদের আপিল বিভাগ পুনরায় আজকে ঘোষণা করল। অ্যাটর্নি জেনারেল জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। 106 যদি প্রেসিডেন্ট নাও নিতেন, তারপরেও এই সরকার, রেভলিউশনারি সরকার, বিপ্লবোত্তর সরকার, গণঅভ্যুত্থানের সরকার বৈধতার মুখে পড়বে না। যদি সেটা বৈধতার মুখে পড়ে তাহলে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ, 90-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশ, এই দুটো প্রশ্নের মুখে পড়বে। নেক্সট পার্লামেন্ট যেটা সিরিমোনিয়াল কিছু করলে করবে, কিন্তু এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর কোথাও নাই। দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। জনগণের প্রতিনিধিরা যখন জনগণের ইচ্ছার বিরুদ্ধে যায়, যখন সমস্ত দ্বার বন্ধ করে দেয়, তখন জনগণ নিজের ক্ষমতা নিজের হাতে নিতে পারে। এই থিওরিটা কিন্তু সারা বিশ্বে স্বীকৃত। SM আরিফ, MyTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই মামলায় গ্রেপ্তার জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 10 ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। SM আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2024 সালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ এবং হত্যাকাণ্ডে উপদেশ দেয়া সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং আটক পলককে 10 ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল 1। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। জুলাই হত্যাকাণ্ড কার্যকরে নির্দেশনা সহ মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। গ্রেফতার এই 2 আওয়ামী লীগ নেতাকেও 10 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওনারা জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন না। এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এদিকে জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের বক্তব্য শেষ হয়েছে। 14 ডিসেম্বর আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। SM আরিফ, MyTV, ঢাকা। সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে চলমান বার্ষিক পরীক্ষার মধ্যে বিভিন্ন দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কারণে দেশের বিভিন্ন স্কুলে ব্যাহত হচ্ছে বার্ষিক পরীক্ষা। এতে সারা বছর ধরে নেয়া প্রস্তুতিতে ছন্দপতন হচ্ছে শিক্ষার্থীদের। এর প্রভাব পড়বে ফলাফলেও। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। তবে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে শিক্ষক আন্দোলনের প্রভাব কম দেখা গেছে। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে।
তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে চলমান বার্ষিক পরীক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। সংকটে পড়েছে দেশের শিক্ষা কাঠামোর সবচেয়ে বড় দুটি স্তর। দেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে 1 কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষকদের এমন আন্দোলনে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। ওদের চাকরি থাকার, আমার বাচ্চার রক্তর উপর দাঁড়াইয়ে আমি আমার অধিকার প্রতিষ্ঠা করব, এইরকম মানসিকতার কোনো শিক্ষকের কাছ থেকে কোনো কিছু মানে সে যে মানুষ তৈরি হবে, মানুষ হবে না, ওরা এমনিই জানোয়ার। বাৎসরিক পরীক্ষার যে প্রস্তুতিটা থাকে বাচ্চাদের, এই প্রস্তুতি যদি একবারই হয়ে যায়, ইফেক্ট হয়ে পড়ে সেই পড়াশোনার উপরে, তাহলে আর ওই প্রস্তুতিটা নিতে পারে না বাচ্চারা। শহরের তুলনায় গ্রামাঞ্চলে শিক্ষক আন্দোলনের প্রভাব বেশি। অভিভাবকরা বলছেন শিক্ষার্থীদের সারা বছরের পরিশ্রমকে জিম্মি করছেন শিক্ষকরা। নিজেদের সাথে আমাদের বাচ্চাগুলোকে ব্যবহার করতে পারে না। কালকে তারা প্রিপারেশন নিয়ে আসছে, পরীক্ষা দেবে, কালকে দিতে পারে নাই, আজকে আসছে ফিরে যাচ্ছে। তাহলে বাচ্চাদের প্রত্যেকদিন হয়রানি হচ্ছে। কেন আজকে এদের পরীক্ষাটা হবে না? আপনারা পরীক্ষাটা নেন, পরীক্ষা নিয়ে আপনারা সম্পূর্ণ আন্দোলনে যান। অবশ্যই আপনাদের দাবির বিষয় থাকতে পারে, আমাদের প্রত্যেকের দাবির বিষয় থাকে এই সব ক্ষেত্রে। তা আপনারা আমাদের বাচ্চাদের নিয়ে খেলছেন কিসের জন্য? তবে ব্যতিক্রম রয়েছেন কিছু শিক্ষক। তারা মনে করেন এই মুহূর্তে আন্দোলন অযৌক্তিক। তারা সারা বছর পড়ালেখা করেছে, বার্ষিক পরীক্ষা দিচ্ছে। অনেকের হয়তো মূল্যায়ন পরীক্ষায়, অর্ধবার্ষিক পরীক্ষায় একটু খারাপ হলে তারা সেটাকে মানে রিকভার করার জন্য বার্ষিক পরীক্ষায় আরও ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে আসে। কিন্তু সেই জায়গায় এসে তারা যদি বাধার সম্মুখীন হয়, আসলে এটা আমি শিক্ষক হিসাবে এটাকে একদম সাপোর্ট করি না। সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে 11তম গ্রেড দেয়া, চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। 10ম গ্রেডের দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশের সব সরকারি হাসপাতালে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। এ সময় বন্ধ রাখা হয় ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান, এক্স-রের মতো অতি জরুরি বিভাগগুলো। রাজধানী ঢাকা ও এর আশপাশে আবারও মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল 4.1। সকাল 6টা 14 মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার, উৎপত্তিস্থল নরসিংদীতে, যা টঙ্গী থেকে 20 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে। এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূকম্পন অনুভূত হয়। এদিকে সংস্কারের অভাবে তীব্র মাত্রার ভূমিকম্প ছড়াই নোয়াখালীতে কয়েকশো ভবন ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে বসবাস করা লক্ষাধিক লোকের প্রাণহানি ঘটার পূর্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন নোয়াখালীর সচেতন মহল সহ বিভিন্ন পেশার মানুষ।